আপনি কি খেয়াল করেছেন, একই টাকায় আগে যেখানে পুরো বাজার হতো এখন সেখানে হয়তো অর্ধেক জিনিসও কেনা যায় না। হ্যাঁ, আমরা সবাই ভুগছি টাকার মান কমার সমস্যায়। কিন্তু প্রশ্ন হলো, কেন টাকার মান দিন দিন কমছে? আজকের ভিডিওতে আমরা জানব এই রহস্য শুরু থেকে শেষ পর্যন্ত। একটি পরিবার কল্পনা করুন যাদের মাসিক আয় মাত্র 30,000 টাকা। কয়েক বছর আগে এই টাকায় তারা ভাড়া দিত, বাজার করত, সন্তানদের পড়াশোনা চালাতো। কিন্তু আজ একই আয় অথচ সব খরচ বেড়ে গেছে দ্বিগুণ। এই যে টাকার ক্রয় ক্ষমতা কমছে, এটাকেই বলে অবমূল্যায়ন। সবচেয়ে বড় কারণ হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। সহজভাবে বললে, যখন বাজারে টাকা বেশি হয়ে যায় কিন্তু জিনিস কম থাকে, তখন জিনিসের দাম বাড়ে আর টাকার মান কমে যায়। উদাহরণস্বরূপ, যদি বাজারে 10 জন মানুষ থাকে আর তাদের হাতে মোট 1000 টাকা থাকে কিন্তু ভাত আছে মাত্র 5 প্লেট, তাহলে প্রতিটি প্লেটের দাম স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। এটাই হচ্ছে মুদ্রাস্ফীতির সহজ ব্যাখ্যা। বাংলাদেশ অনেকটাই আমদানি নির্ভর অর্থনীতি। তেল, গম, ভোজ্য তেল, যন্ত্রাংশ সবকিছু আমরা বাইরে থেকে আনি। এখন ধরুন বিশ্ব বাজারে ডলারের দাম বেড়ে গেল, তখন আমাদের $1 কিনতে বেশি টাকা খরচ করতে হয়। এর মানে হলো আমাদের টাকার মান কমে গেছে। কোনো দেশের রিজার্ভ মানে হলো তার সঞ্চয়। যখন রিজার্ভ বেশি থাকে তখন দেশ ডলার দিয়ে আমদানি করতে পারে সহজে, কিন্তু রিজার্ভ কমে গেলে চাপে পড়ে স্থানীয় টাকা। উদাহরণ হিসেবে ধরুন 2021 সালে বাংলাদেশের রিজার্ভ ছিল প্রায় $48 বিলিয়ন, কিন্তু 2024 সালে এসে সেটা কমে দাঁড়িয়েছে 20 বিলিয়নের কাছাকাছি। রিজার্ভ যত কমে টাকার মান তত পরবর্তীতে বেশ কিছু সরকারি নীতি, বৈদেশিক সহায়তা ও রেমিটেন্স বৃদ্ধির ফলে পরিস্থিতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। 2025 সালে বছরের মাঝামাঝি সময়ে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $31.72 বিলিয়ন, যা বিগত কয়েক বছরের তুলনায় বেশ ভালো অবস্থানই বলা যায়। কিন্তু প্রশ্ন হলো, রিজার্ভের পরিমাণ বাড়লেও ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে না কেন? আরেকটা বড় কারণ হলো দুর্নীতি। যখন ব্যাংকের ভেতরে লোন কেলেঙ্কারি হয় বা কোটি কোটি টাকা পাচার হয়ে বিদেশে চলে যায়, তখন দেশের ভেতরে টাকা থাকলেও সেটা স্থিতিশীল থাকে না। এর ফলে টাকার মান কমতে থাকে। আমাদের অর্থনীতির সবচেয়ে বড় ভরসা রপ্তানি খাত, বিশেষ করে গার্মেন্টস। কিন্তু রপ্তানি যদি কমে যায়, বিদেশ থেকে ডলার কম আসে, তখন আবার টাকার উপরও চাপ পড়ে, ফলে টাকার মান আরও কমে যায়। এখন আসুন দেখি সাধারণ মানুষের জীবনে এর প্রভাব। একজন বেতনভুক্ত কর্মচারী, তার মাসিক আয় আগের মতোই আছে, কিন্তু বাজার খরচ বেড়ে গেছে 40%। একজন ছাত্র, টিউশন ফি বেড়েছে, বইয়ের দাম বেড়েছে। একজন কৃষক, সার, বীজ, জ্বালানির দাম বেড়েছে। ফলাফল কি? জীবনের মান কমে যাচ্ছে সবার। ইতিহাস বলছে, যখন কোনো দেশ তার টাকার মান ধরে রাখতে ব্যর্থ হয়, তখন অর্থনীতি ভয়াবহ আঘাত পায়। যেমন জিম্বাবুয়ে একসময় এমন নোট ছাপিয়েছে যার মান ট্রিলিয়ন, কিন্তু সেই টাকায় এক টুকরো রুটি কেনা যেত না। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটও একসময় শুরু হয়েছিল টাকার অবমূল্যায়ন দিয়ে। তাহলে সমাধান কি হতে পারে? উৎপাদন বাড়ানো, স্থানীয় শিল্পকে শক্তিশালী করা, রপ্তানি খাত বৈচিত্র্য। শুধু গার্মেন্টস নয়, আইটি, কৃষিপণ্য, ফার্মাসিউটিক্যালস বাড়াতে হবে। দুর্নীতি দমন, অর্থ পাচার রোধ করতে হবে কঠোরভাবে। ডলার নির্ভরতা কমানো, আঞ্চলিক মুদ্রার লেনদেন বাড়ানো দরকার। মানব সম্পদ উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি করতে হবে যাতে তারা বিদেশে বেশি আয় করতে পারে। যদি আমরা সচেতন হই, উৎপাদন বাড়াই আর সঠিক নীতি অনুসরণ করি, তাহলে টাকা আবার শক্তি ফিরে পেতে পারে। মনে রাখবেন, টাকা শুধু কাগজ নয়, এটা একটি দেশের শক্তি, সম্মান আর ভবিষ্যৎ। আপনি নিশ্চয়ই সহমত হবেন যে অর্থনীতি বুঝতে পারলেই আমরা ভবিষ্যৎ বদলাতে পারি। কমেন্টসে আপনার মতামত জানান। আরও এমন চমকপ্রদ ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।